শুভ সন্ধ্যা সবাইকে। আজ 6 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভূপেন বোরা হটাও, কংগ্রেসের 9 বিধায়কের আর্জি খারিজ দিল্লিতে। 24 ও 25 এপ্রিল আসামে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মধ্যপ্রদেশের হাসপাতালে অস্ত্রোপচার ভুয়ো চিকিৎসকের 7 জনের মৃত্যু, একাধিক ধারায় মামলা করে তদন্তে নামল পুলিশ। নদী ভাঙ্গন, 5 গ্রামের বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ব্যবস্থা নিতে জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর। হিমন্ত বিশ্বের চিঠি নিয়ে এনএইচ গৌতমের সঙ্গে সাক্ষাৎ কমলাক্যের। গাজায় ইসরায়েলি সহিংসতার চরমে, গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত 46 জন। ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতির, নীতিশের দলে ভাঙ্গন, মহাফাপরে চিরাগ পাসওয়ানও। এবং সর্বশেষ খবরটি হলো মুখ্যমন্ত্রী কোটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত আসাম, বললেন সাংসদ গৌরব। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা হতেই কোমর কষে ময়দানে নেমে পড়েছে বিজেপি এবং অগপ। পিছিয়ে নয় এআইইউডিএফ, কিন্তু সেখানে অন্তর্কুণ্ডলে রীতিমতো জর্জরিত কংগ্রেস। ফের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা হটাও অভিযান শুরু হয়েছে। এমনকি সভাপতি পদ থেকে ভূপেন বোরাকে অপসারণের দাবিতে দিল্লিতে গাঁটি গেড়েছেন কংগ্রেসের 9 বিধায়ক। ওয়াজেদ আলী চৌধুরী, শিবামণি বোরা, খলিল উদ্দিন মজুমদার, আব্দুল বাতিন খন্দকার, প্রদীপ সরকার, আব্দুল কালাম রশিদ আলম, আসিফ মোহাম্মদ নাজার, আব্দুর রহিম আহমেদ এবং আব্দুল সুবহান আলী সরকার। আর এই 9 বিধায়ককে নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রকিবুল হোসেন। দলের অন্দরমহলে ক্ষমতার হ্রাস ধরে রাখা নিয়ে সভাপতি ভূপেন বোরা এবং সাংসদ রকিবুলের সংঘাত চরমে পৌঁছে গেছে। ভূপেন বোরা সভাপতি হয়ে থাকুন, সেটা চান না সাংসদ রকিবুল। তাই নিজের সামনে না এলেও সংশ্লিষ্ট বিধায়কদের দিল্লিতে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করতে শখ কষেছেন তিনি। জানা গেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনায় নিজেদের মনের কথা খুলে বলেছেন সংশ্লিষ্ট 9 বিধায়ক। কিন্তু সভাপতি পদে পরিবর্তন যে এখনই হচ্ছে না, তা তাদের পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক সিংহ। ফলে কিছুটা হলেও বিমুখ হয়ে বিক্ষুব্ধ বিধায়করা ফিরেছেন। এমনকি সভাপতি পদে যতদিন ভূপেন বোরা থাকবেন ততদিন তাকে সমর্থন করবেন বলে বুঝিয়েছেন তারা। এদিকে দলীয় বিধায়কদের এই পদক্ষেপ নিয়ে বিচলিত নন সভাপতি ভূপেন বোরা। এমনকি দলের 9 বিধায়ক কেন দিল্লিতে গেছেন সে ব্যাপারে তার কিছুই জানা নেই বলে মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেন, কংগ্রেস পরিষদীয় দলের 3টি খালি পদ পূরণের দাবি নিয়ে দিল্লিতে গেছেন 9 বিধায়ক। খুদ ওয়াজেদ আলী চৌধুরী আমাকে একথা বলেছেন। তিনি বলেন, বিরোধী দলনেতার পদ থেকে আমাকে অপসারিত করতে অনেকেই দিল্লিতে গিয়েছিলেন, কিন্তু হাইকমান্ড আমাকে অপসারণ করেননি। তাই এখনও শেষ সিদ্ধান্ত নেবেন হাইকমান্ডই। দলের অন্তর্মহলের কুন্দলের জন্য একের পর এক নির্বাচনে ভরাডুবি হচ্ছে কংগ্রেসের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেই নির্বাচনে ঘুরে দাঁড়াতে না পারলে বিধানসভা নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কংগ্রেসকে, অনুমান অনেকেরই। পরবর্তী খবরটি হলো, 2 দিনের সফরে আসাম আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী 24 এপ্রিল তিনি গুয়াহাটিতে আসছেন। এই সফরকালে রাষ্ট্রপতি মুর্মু শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। তার এই সফর নিয়ে শনিবার গুয়াহাটিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে রাষ্ট্রপতির আসন্ন সফরের প্রাক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলোকে রাষ্ট্রপতির সফর ও অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। এদিনের বৈঠকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন। পরবর্তী খবরটি হলো, ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতির, নীতিশের দলে ভাঙ্গন, মহাফাপরে চিরাগ। সংসদে পাশ হয়েছিল আগেই, এবার সংশোধিত ওয়াকফ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার এই বিলে রাষ্ট্রপতির সম্মতি মিলেছে বলে মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্যবিজ্ঞ মহলের মতে, রাষ্ট্রপতির সবুজ সংকেত মেলায় ওয়াকফ সংশোধনী বিলের আইনে পরিণত হতে বাধা থাকল না। যদিও ইতিমধ্যে উল্লিখিত বিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, আম আদমি পার্টির মতো দল। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট, তার আগে ওয়াকফ বিলের সমর্থনের জেরে বেকায়দায় পড়েছে বিজেপির 2 শরিক জেডিইউ ও এলজেপি। একের পর এক সংখ্যালঘু নেতার ইস্তফায় ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। ঝুট ধর্ম বজায় রাখতে নীতি বিসর্জন, কিসের স্বার্থে, কেন মুসলিম বিরোধী ওয়াকফ বিল সমর্থন করা হলো? দলের অন্তরেই এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানদের। জেডিইউতে রীতিমতো ভাঙ্গন শুরু হয়েছে। সংখ্যালঘু শাখার একের পর এক নেতা পদত্যাগ করছেন, দল ত্যাগ করছেন। 24 ঘন্টার মধ্যেই 6 জন সংখ্যালঘু নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন।
চরম অস্বস্তির মুখে পড়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দলের সংখ্যালঘু সেল। সেখানে আশ্বাস দেওয়া হয় নীতিশ সংখ্যালঘুদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। ওয়াকফ বিলে মুসলিমদের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। কিন্তু একের পর এক সংখ্যালঘু নেতাদের পদত্যাগ ও তাদের অভিযোগ নিয়ে দলের বক্তব্য জানতে চেয়ে প্রশ্নের মুখে পড়েন নেতারা। ফলে মাঝপথেই সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিতে হয় নেতৃত্বকে। অন্যদিকে রাজ্যে আসন্ন ভোটে জেডিইউ বড়সড় ধাক্কা খাবে বলে দাবি করেছেন দলের পদত্যাগী নেতারা। তারা বলছেন মুসলিম ভোট ব্যাংক হারাতে হবে জেডিইউকে। বিজেপির আরও এক শরিক লোক জনশক্তি পার্টি অর্থাৎ রামবিলাসের একই রকম সংকটে। ওয়াকফ বিলের সমর্থন যে দলের সংখ্যালঘু সমর্থকদের ক্ষুব্ধ করেছে তা স্বীকার করে নিয়েছেন স্বয়ং চিরাগ। তিনি বলেছেন, মুসলিম জনতা আমার উপর রাগ করলে সেটা মাথায় পেতে নিলাম। আমাকে ভুল বুঝবেন না, আমার বাবা যেভাবে আপনাদের পাশে থেকেছেন আমিও সেইভাবেই আপনাদের সব রকমভাবে সাহায্য করেছি এবং করব। কিন্তু দলের অন্তরেও অসন্তোষের মুখে পড়তে হয়েছে চিরাগকে। বিক্ষুব্ধদের বক্তব্য, বিহারে ভোটের মাত্র কয়েক মাস আগে ওয়াকফ বিল নিয়ে মুসলিম জনতাকে ভালো করে বোঝানোর আগেই একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক হলো না। এরই মধ্যে দলের সংখ্যালঘু শাখার জেলা সভাপতি আলী আলম ইস্তফা দিয়েছেন। পরবর্তী খবর কি হলো? মুখ্যমন্ত্রী কোটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত আসাম, বললেন গৌরব গগৈ। রাস্তায় মুসলমানের নামাজ আদায় করা নিয়ে সংসদে গৌরব গগৈর বক্তব্যে আসাম লজ্জিত হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে গৌরবের মন্তব্য, আসামের মুখ্যমন্ত্রীর নাম দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীদের তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত হয়েছে আসাম। বারবার তার কথা ব্যবহারে লজ্জা পেয়েছি আমরা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লোকসভায় ওয়াকফ বিলের উপর বক্তব্য রাখতে গিয়ে আসামকে দেশবাসীর কাছে লজ্জিত করেছেন এক কংগ্রেস সাংসদ। তাই দেশবাসীর কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আসামের মুসলমানরা কোনোদিনই রাস্তায় নামাজ আদায়ের দাবি করেননি, ফলে মুসলমানরা যা চাননি তার চেয়েও এগিয়ে গিয়েছেন ওই সাংসদ। এর জন্য সারা দেশের কাছে লজ্জিত হয়েছে আসাম। কিন্তু আক্রমণের প্রত্যুত্তর দিয়ে মুখ্যমন্ত্রীকেও একই পথে আক্রমণ করেছেন গৌরব গগৈ। তিনি এক ভিডিও বার্তায় বলেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন আসামকে দেশের শীর্ষ রাজ্যের তালিকায় নিয়ে যাবেন তখন আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সরকারি পরিসংখ্যানে যখন দেখেছি শীর্ষ রাজ্যের তালিকায় দূর, আসাম রয়েছে তালিকার নিচের সারিতে, তখন লজ্জিত হয়েছি আমরা। বারবার আমরা মুখ্যমন্ত্রীর মন্তব্য ব্যবহারে লজ্জিত হয়েছি। দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় যখন স্থান পেয়েছেন আসামের মুখ্যমন্ত্রীর নাম, তখনও আমরা লজ্জিত হয়েছি। গৌরবের দাবি, মুখ্যমন্ত্রী হয়তো এবার লজ্জা অনুভব করেছেন, কিন্তু তার গোটা কার্যকালে বারংবার লজ্জিত হয়েছে আসামের লোকেরা। একই সঙ্গে অ্যাপেক্স ব্যাংকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অ্যাপেক্স ব্যাংক লুণ্ঠনের আড্ডায় পরিণত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন বিজেপির বিধায়ক, মুখ্যমন্ত্রী ব্যাংকের ডিরেক্টরের পদে রয়েছেন। ব্যাংকের যে পরিস্থিতি হয়েছে এর দায়িত্ব নিতে হবে তাদের দুইজনকে। আমরা তো শুধু তদন্ত দাবি করছি, যদি কোনো কিছু লুকানোর না থাকে তাহলে কেন তদন্ত করানো হচ্ছে না? ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়মের নানা অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান ডিরেক্টরের ঘনিষ্ঠ হলেই শুধু লোন পাওয়া যায় কি অ্যাপেক্স ব্যাংক থেকে? পরবর্তী খবর কি হলো? মধ্যপ্রদেশের হাসপাতালে অস্ত্রোপচার ভুয়ো চিকিৎসকের 7 জনের মৃত্যু, একাধিক ধারায় মামলা করে তদন্তে নামল পুলিশ। হৃদরোগীর অস্ত্রোপচার করছেন এক ভুয়ো চিকিৎসক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের এক বেসরকারি মিশনারি হাসপাতালে। ভুয়ো চিকিৎসকের অস্ত্রোপচারের জেরে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর সামনে এসেছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই তুলপাড় শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ সরকার। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ শহর এলাকায়। নিজেকে লন্ডন ফেরত হৃদরোগ বিশেষজ্ঞ এজেন্ট কেম বলে দাবি করে ওই হাসপাতালে চাকরি নেন ওই যুবক। এরপর হাসপাতালে রোগীদের চিকিৎসা শুরু করেন তিনি, এমনকি হৃদরোগীদের অস্ত্রোপচারও করেন। তার চিকিৎসা একের পর এক রোগীর মৃত্যু হতে শুরু করলে সন্দেহ বাড়ে। তদন্তে জানা যায় ভুয়ো চিকিৎসকের নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। তবে 7 জনের মৃত্যুর খবর প্রশাসনিকভাবে জানা গেলেও ওই ভুয়ো চিকিৎসকের কারণে বাস্তবটি কতজন রোগীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো এ প্রসঙ্গে বলেছেন, ওই হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে এবং সরকারি অনুদানও পাচ্ছে। ওই হাসপাতালের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, ওখানে একজন ভুয়ো চিকিৎসক কাজ করছেন। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এই অভিযোগকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি। গোটা ঘটনার তদন্ত চলছে। এদিকে অভিযোগের তদন্তে নেমে ওই হাসপাতালের সব নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। জানা গেছে এনজন কেম একজন ব্রিটিশ খ্যাতনামা চিকিৎসক। তার ডিগ্রি জাল করে চাকরিতে ঢুকেন এই অভিযুক্ত। ইতিমধ্যেই নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব নামের ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
দামোহ জেলার পুলিশ সুপার অভিষেক তিওয়ারি বলেন, আমরা বর্তমানে হাসপাতালের একাধিক মৃত্যুর তদন্ত করছি। জেলা শাসক সুধীর কুচর বলেন, তদন্ত শেষ হওয়ার পরই প্রশাসনের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পরবর্তী খবরটি হলো, বরাক নদীর তীব্র ভাঙ্গনের ফলে পাঁচগ্রাম থানার দাস কলোনি এলাকার বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এই মানবিক সংকট মোকাবিলায় এগিয়ে এলেন উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি পাঁচগ্রাম এলাকার বাস্তুচ্যুত ওই পরিবারগুলোর জন্য স্থায়ী পাট্টা জমিতে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য এক চিঠির মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে হাইলাকান্দির জেলা শাসককে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ হাইলাকান্দির জেলা শাসক NH গৌতমের সঙ্গে সাক্ষাৎ করে পাঁচগ্রামের বরাক নদীর তীরবর্তী দাস কলোনি এলাকার পরিবারগুলোর ঘরবাড়ি, কৃষিজমি এবং গ্রামীণ পরিকাঠামোর ভাঙ্গনের ফলে যে চরম ক্ষতি হয়েছে তা জানান। বিধায়ক কমলাক্ষ আরও জানান যে বর্তমানে দাস কলোনির ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাস জমিতে অস্থায়ীভাবে বসবাস করছেন। এলাকার সন্তোষ কলোনি, রাধারানী কলোনি, শান্তিপাড়া, ঠান্ডাপুর ও শিবচরের বাসিন্দারা নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে খাস জমিতে বসবাস করছেন। পরে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সাংবাদিকদের জানান যে পাঁচগ্রাম এলাকার সন্তোষ কলোনি, রাধারানী কলোনি, শান্তিপাড়া, ঠান্ডাপুর ও শিবচর অঞ্চলের বসবাসকারীরা দীর্ঘদিন থেকে স্থায়ী জমির পাট্টা প্রদানের জন্য আবেদন করে আসছিলেন। পুনর্বাসনের অভাবে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে নিজের দুরবস্থা আরও বেড়ে চলেছে। তিনি জানান, কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জমির পাট্টা প্রদানের অনুরোধ করেছিলেন। এই পরিবারগুলো যাতে স্বাভাবিক ও সম্মানজনক জীবন ফিরে পেতে পারেন, এর জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। এদিকে হাইলাকান্দির জেলা শাসক NH গৌতম নদী ভাঙ্গন এলাকা সরজমিনে পরিদর্শন করে কয়েকদিনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন। অপরদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 46 জন, যার মধ্যে রয়েছেন একজন ফিলিস্তিনি সাংবাদিকও। শুধু তাই নয়, হামলার নতুন ভিডিও ফুটেজে দেখা গেছে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্স ও প্রতিফলক বেস্ট পরা চিকিৎসা কর্মীদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা, যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে দখলদার ইসরায়েল 1 মাস ধরে চালিয়ে যাচ্ছে অবর্ণনীয় সহিংসতা এবং অবরোধ। খাদ্য, পানি, ঔষধ সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ফিলিস্তিনিরা জীবন মৃত্যুর এক ভয়াবহ সীমানায় দাঁড়িয়ে। সংকট এতটাই গভীর যে মানুষের নিঃশ্বাস নেওয়াটাও যেন দমবন্ধকর হয়ে উঠেছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 1 মাসে গাজায় এক পণ্যবাহী ট্রাকও প্রবেশ করেনি। সাংবাদিক হিন্দ খুদারি সরাসরি দেইর একবালাহ থেকে জানান, খাদ্য, জ্বালানি, রান্নার গ্যাস এমনকি ঔষধও আসছে না গাজায়, ফলে হাজারো পরিবারে খাবারের সন্ধানে রাস্তায় নামছে। 1 গ্যালন বিশুদ্ধ জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে উপকরণ না থাকায় সংকট আরও বেড়ে গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।